বাংলাদেশের রাজনীতিতে আসল দ্বন্দ্ব বা ঝগড়াটা কিন্তু আওয়ামী লীগ বনাম বিএনপি না, জামাত বনাম বিএনপি না, আওয়ামী লীগ বনাম এনসিপি না, ধর্ম বনাম সেকুলারিজম না, কোনোটাই না। আসল ঝগড়াটা হইতেছে একদিকে বাংলাদেশের 800 বছরের মুসলমানদের নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা প্যাকেজ যেটার পিছনে আছে আসলে ভারতীয় আধিপত্যবাদের প্রজেক্ট, যার লক্ষ্য হইতেছে এই ভূখণ্ডের মানুষকে পরাধীন শক্তিহীন করে রাখা। তারা বাংলাদেশকে কাটাতারে ঘিরে রাখবে, পানি আটকাই দিবে নদীর, সীমান্তে মানুষ মারবে পাখির মতো, সীমান্তের নদীতে কুমির আর সাপ ছাড়বে যেন বাংলাদেশের মানুষ পার হইতে না পারে। কি ভয়ানক কথা! দুনিয়াতে কোথাও এটা নাই, এরা এতে করবে। ইন্ডিয়ান বর্ডারে বাংলাদেশের মানুষকে উই পোকা বলবে, কিন্তু বাংলাদেশে বাজার ছাইয়া ফেলবে তার পণ্যে, তার বাংলাদেশে বন্দর লাগবে, ট্রানজিট লাগবে। তুমি যারা পছন্দ করো না, নিরন্তর অপমান করো, মর্যাদা দাও না, তার ভূখণ্ড তোমার লাগবে। তো তোমার তো একটাই রাস্তা আছে, যে এটা অনুগত জনসমর্থনহীন সরকার রাখা, এটাই হাসিনা। সেই জন্যই ভারতীয় আধিপত্যবাদের সাথে দ্বন্দ্বটা হাসিনা আমলেই চূড়ান্ত রূপ নিল। জার্মান আইন তত্ত্ববিদ কার্ল স্মিথ উনি বলছিলেন, রাজনীতির আসল প্রশ্ন একটা, বন্ধুকে আর শত্রুকে। যেই দিন একটা সমাজ এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারে, সেই দিন সে রাজনৈতিকভাবে জন্ম নেয়। বাংলাদেশের এই প্রশ্নের উত্তর 15 বছর ধরে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগ ছিল এই প্রজেক্টের পলিটিক্যাল ভেহিকল, ভারতের পলিটিক্যাল এজেন্ট। 2024-এর জুলাই আগস্টে দ্বন্দ্ব নিয়ে লড়াই হইল। হাসিনা পলাইলো ঠিকই, কিন্তু দ্বন্দ্ব মিটে নাই, কারণ ছাতাটা তো সরে নাই। বিএনপি এসে সেই একই ছাতা মাথায় ধরিছে, মানে যেই কারণে 1400 মানুষ জীবন দিছে সেটার মীমাংসা এখনো বাকি। এই দ্বন্দ্ব মিটতে হবে, মিটবেও, কিন্তু কিভাবে? এই আলাপে ঢুকতে হইলে আগে একটা অন্য জিনিস বুঝতে হবে। বাংলাদেশের তরুণদের একটা বিশেষ ক্ষমতা আছে। ক্ষমতা আছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রজন্ম রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর ট্রেনিং পেয়েছে। সে রাষ্ট্রকে, তার কোয়ার্সিভ মেশিনারিকে, তার দমন পীড়নের যন্ত্রকে, এটাকে কনফ্রন্ট করছে, মোকাবেলা করছে। প্রত্যেকবার আগের চাইতে বেশি ভায়োলেন্ট হয়েছে সেটা। সব জেনারেশন করছে। সিকোয়েন্সটা দেখেন। প্রথম ট্রেনিং 1972 ভাষা আন্দোলন, 144 যারা ব্যাংকে রাষ্ট্রের গুলির সামনে দাঁড়াইলো ছাত্ররা, সালাম, রফিক, জব্বার, বরকত গুলি খাইলো, কিন্তু পিছায় নাই। এই অভিজ্ঞতা গেছে পরের প্রজন্মে। এই মেমোরি কোনো বই থেকে ট্রান্সমিট করে নাই, শরীর দেওয়া হয়। লড়াই করা মানুষটা পরের জনকে দেখায় কিভাবে লড়তে হবে। ফরাসি আলজেরিয়ান চিন্তাবিদ ফানো নাম আসল উচ্চারণটা, উনি বলছিলেন, পরাধীন জাতিগোষ্ঠী লড়াইয়ের ভিতর দিয়ে নিজেকে চিনতে শেখে। প্রত্যেকটা মৃত্যু পরের প্রজন্মের পাঠ্য বই হয়ে ওঠে। আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস টিলি উনি বলছিলেন একটু অন্যভাবে একই কথা। উনি বলছিলেন যে আন্দোলনের একটা রেপার্টোয়া থাকে, রেপার্টোয়া তৈরি হয়। রেপার্টোয়া কি? মানে লড়াইয়ের কৌশলগুলা এক শরীর থেকে আরেক শরীরে বয়া যায়, ট্রান্সমিট হয় প্রজন্ম থেকে প্রজন্মে। এরপরে আসলো 1969, যাদের বাবা চাচা বা অন্য সেই ছেলেগুলোকে দেখছে, তারা দেখছে কিভাবে গুলির সামনে দাঁড়াইতে হয়, কিভাবে লাশ নিয়ে মিছিল করতে হয়, কিভাবে না পিছাইতে হয়। সেই বাবা চাচাদের ছেলেরা এইবার রাস্তায়। আসাদ, মতিউর, 52 ট্রেনিং 69-এ অ্যাক্টিভেটেড হইল। এইবার শুধু পুলিশ না, আস্ত আর্মি নামছে, প্যারামিলিটারি নামছে, আগের চাইতে ভাইলেন্ট। উড়াই দিল তারা আইয়ুব খানকে। এরপরে 71, 69-এর ট্রেন্ড তরুণেরা এইবার অস্ত্র হাতে। যারা 69-এ পুলিশকে কনফ্রন্ট করছে, প্যারামিলিটারিকে কনফ্রন্ট করছে, তারাই 71-এ পাকিস্তানি আর্মিকে কনফ্রন্ট করতেছে। 9 মাসের ফুল স্কেল যুদ্ধ, আগের চাইতে অনেক বেশি ভাইলেন্ট। প্যাটার্নটা দেখেন, প্রত্যেকটা প্রজন্ম আগের ট্রেনিং রিসিভ করছে, প্রত্যেকবার এসকেলেট করতেছে কনফ্রন্টেশন। 71-এ রণাঙ্গনে সক্রিয়ভাবে লড়ছে প্রায় 1050, অনেকে বলে 30,000। যাই হোক, এই সংখ্যক তরুণ, তাদের আকাঙ্ক্ষা কি ছিল? একটা নতুন সমাজ, মুক্ত সমাজ। কি পাইল? বাকশাল। জার্মান চিন্তাবিদ হ্যানা আরেন্ট উনি বলছিলেন যে প্রত্যেকটা বিপ্লবে একটা মুহূর্ত থাকে যখন মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়, কিন্তু সেই স্বাদটা প্রায় হারায় যায়। আর সেই হারানো জিনিসটা পরের প্রজন্ম খুঁজতে থাকে। আরেন্ট এই হারানো জিনিসটাকে বলতেছিলেন বিপ্লবের লস্ট ট্রেজার, মানে হারানো ধন। 71 সেই প্রজন্মের তরুণের কাছে সেই রকম একটা হারানো ধন। সে যখনই আইডেন্টিফাই করছে যে কে তার হারানো ধন এইটা নিছে, তারাই খাইয়া দিছে সেই তরুণ। ওদের আকাঙ্ক্ষা মেটে নাই, কিন্তু তাদের হাতে তো ট্রেনিংটা ছিল, তারা চুপ থাকে নাই। জাসদ কেন হইলো? 15 আগস্ট 75 কেন হইলো? 7 নভেম্বর কেন হইলো? জেল হত্যা, জিয়া হত্যা, প্রত্যেকটা ঘটনায় কারা ছিল? রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যাদের লড়াইয়ের ট্রেনিং সবচেয়ে সাত। তারাই আবার লড়াই শুরু করছে একজন আরেকজনের বিরুদ্ধে, কারণ তাদের আকাঙ্ক্ষা মেটে নাই। জার্মান চিন্তাবিদ ভাল্টার বেনিয়ামিন উনি বলছিলেন, প্রত্যেকটা প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মের অসমাপ্ত দাবি বহন করে। সেই দাবি যতদিন না মাঠে ততদিন সে বারবার ফিরে ফিরে আসে। এটা মনে রেখেন। আমরা পরে আবার এখানে আসবো। এরপরে আসলো 90, আমাদের জেনারেশন রাজপথে লড়াই করলো। সে হিরোইক লড়াই, 24-এর মতো না, কিন্তু একটা হিরোইক লড়াই করছে আমাদের জেনারেশন। নূর হোসেনের জীবন দেওয়া, কি কাব্যিক জীবন দেওয়া। বুকে পিঠে লিখলো গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এরপরে আমাদের ট্রেনিং হলো 2013-তে। 28 ফেব্রুয়ারি 2013 মৌলানা সাঈদীর ফাঁসির রায়ের পরে সারা দেশ রাস্তায় নামলো, সারা দুনিয়াতে নামছিল। শুধু ইসলামপন্থী তরুণেরা না, সারা দেশের সমস্ত মানুষ নামছিল। বাঁশখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, লক্ষ্মীপুর, তারপর 5 মে শাপলা চত্বর, হেফাজত। একটা নতুন প্রজন্মের প্রথম বড় ট্রেনিং। সংগঠিত ইসলামিক যুবশক্তি প্রথমবার রাষ্ট্রীয় ভায়োলেন্স ফেস করলো। 2018 সালে নিরাপদ সড়কের আন্দোলন, স্কুল কলেজের কিশোরেরা রাস্তায়, ছাত্রলীগের হেলমেট বাহিনী। এই বাচ্চারা শিখলো একটা নতুন জিনিস, সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয়। তারা শিখলো ছাত্রলীগ কিরকম জাউরা হইতে পারে, কেমন বর্বর হইতে পারে। এই 2018 স্কুলের ছাত্ররাই 2024-এ এসে ইউনিভার্সিটির ছাত্র। চূড়ান্ত ক্লাস পাইলো তারা। ওই ট্রেনিং থেকে ফিরে আসা ছাত্ররাই চূড়ান্ত ট্রেনিং পেল 2024-এ। আর্মি, পুলিশ, র্যাব, বিজেপি সব একসাথে নামছে। হেলিকপ্টার থেকে গুলি, 1400 লাশ তবু পিছায় নাই। এই 2024 পৃথিবীতে অনন্য।